শুনতে বন্ধ না। মঙ্গলক নামো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা 126 পৃষ্ঠার মধ্যে ছিলাম। হ্যাঁ বান্তা, চক্ষু বিজ্ঞান পর্যন্ত শেষ হয়েছে। চক্ষুধার 46 প্রকার চিত্ত, এগুলো বান্তে বন্ধ না। মঙ্গলক চক্ষু বিজ্ঞান 2 প্রকার, কুশল এবং অকুশলে। অমিতা বড়ুয়া চক্ষু বিজ্ঞান বলেন। বান্তা, চক্ষু বিজ্ঞান হচ্ছে যে আমাদের মানে চক্ষু বিজ্ঞান হচ্ছে আমাদের পঞ্চদ্বারের মধ্যে চক্ষু বিজ্ঞান, যেহেতু আমার আবর্তন চিত্তে পঞ্চদ্বার আবর্তন চিত্ত উৎপন্ন হয়েছে, পঞ্চদ্বার থেকে ভবাঙ্গ থেকে পঞ্চদ্বারে যে কোনো মানে চক্ষুদ্বারে যাওয়ার এটা হচ্ছে যে চক্ষুদ্বার বানতে, চক্ষুদ্বার চিত্ত, অন্য কোনো দ্বারে নয় বানতে। এনি বন্দনা বানতে মঙ্গলক মানে আমি বুঝি নাই এটা কি চক্ষু বিজ্ঞান। এটা তো চক্ষু বিজ্ঞান না, এটা কি? আরেকটা হচ্ছে যে অকুশল, যার কারণে কুশল আর অকুশল মিলে এখানে দুইটা চক্ষু বিজ্ঞান। পুতুল বাবু বলেন চক্ষু বিজ্ঞান কাকে বলে বলেন তো? আমরা গতদিন আলোচনা করছিলাম। অবশ্য বিশুদ্ধাচার আমরা গুরুবাদের কাছে আসে না এখনো।
দীপেনবাবু বলেন। মঙ্গল হোক। এটা হচ্ছে কি চোখ এবং রূপ এবং মনস্কারের সমন্বয়ে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি চক্ষু বিজ্ঞান। হ্যাঁ, এ নিয়ে আবার বলো। বান্তে চক্ষু বিজ্ঞান তো দীপেনে যেটা বলেছে সেটা ঠিক আছে তো। চক্ষু বিজ্ঞান কিন্তু ক্রিয়াচিত্ত। চক্ষু বিজ্ঞান ক্রিয়াচিত্ত কেন? চক্ষু বিজ্ঞান ক্রিয়াচিত্ত যখন কোনো আলম্বনকে দেখবো বান্তে, কোনো আলম্বনকে মানে চোখের মাধ্যমে যেটা দেখা হবে এটা চক্ষু বিজ্ঞান। কাজ না বানতে তাহলে ক্রিয়া না এটা। হ্যাঁ, এনে বান্তে চক্ষু বিজ্ঞান তো ক্রিয়াচিত্ত, হ্যাঁ ক্রিয়া তো কাজ, সেটা এখন কোন ক্রিয়া সেটা আমরা অনেক সময় কি যে অরাহতের চিত্তকেও কিন্তু আমরা ক্রিয়াচিত্ত বলে থাকি। তো এই চক্ষু বিজ্ঞান ক্রিয়াচিত্ত সেটা কোথায়? এই চক্ষু বিজ্ঞান অরহত সহ সকলের জন্য ক্রিয়াচিত্ত। আচ্ছা, এটাতে কারণ ওই কারণেই এটা ক্রিয়াচিত্ত যে কোনো ধরনের হেতু যুক্ত হয় না বিদায়। হেতু যুক্ত হয় না এবং এটা এ পর্যন্ত কোনো ফলাফল হয় না। এ পর্যন্ত কোনো ফলাফল নাই, কোনো কার্যকরী নাই। এজন্য এগুলোকে ক্রিয়াচিত্ত বলা হয়। বিশুদ্ধ আসলে জানাবে। আমরা ওইদিকে আবার উপেক্ষা পেয়েছি যে উপেক্ষা সহগত পূর্বজন্মকৃত উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান পেয়েছি যে অষ্টাদশ অহেতুক চিত্তের মধ্যে। হ্যাঁ, অকুশলেরও পেয়েছি কুশলেরও পেয়েছি চক্ষু বিজ্ঞানটা। যখন এটা হচ্ছে যে পূর্বজন্মকৃত অকুশলের বিপাক এবং কুশলের বিপাক, এই দুই বিপাক একসঙ্গে সংযুক্ত থাকে। আমরা যে চোখ লাভ করেছি এটা আমরা একত্রেই শুধু পুণ্যের কারণে লাভ করেছি এমনটা বলা যায় না। মনুষ্যলোকের চক্ষু যদিও বা আমরা এটা সুগতি ভূমি হিসাবে ধরে নিই এবং এটা বলি যে আমরা কুশল কর্মের প্রভাবেই এটা আমরা লাভ করেছি, কিন্তু এটাও মনে রাখতে হবে কুশল কর্মের প্রভাবে যদি আমরা লাভ করতাম এই চোখ দ্বারা আমাদের অপ্রীতিকর অমনোজ্ঞ কোনো বিষয় আমরা দেখতাম না। যেহেতু আমরা অপ্রীতিকর অমনোজ্ঞ বিষয় দেখি সেহেতু বুঝে নিতে হবে যে এই চোখ
কুশল এবং অকুশল দুইয়ের হেতুতেই আমরা লাভ করেছি। শুধু চোখ নয়, এই পঞ্চদ্বার, এই সবগুলোই আমরা দুইয়ের হেতুতেই আমরা লাভ করেছি, কুশল এবং অকুশলের। স্বর্গের মধ্যে তারা শুধু কুশলের কারণে এগুলো লাভ করেছে, সেখানে অকুশল সংযুক্ত থাকতে পারে না। শুধু তারা সুখজনক বিষয়গুলোই উপলব্ধি করে, দুঃখ বিষয়গুলো তারা উপলব্ধি করতে পারে না। নরকের নারকীরা শুধু দুঃখজনক বিষয়টাই উপলব্ধি করতে পারে, সুখজনক বিষয় উপলব্ধি করতে পারে না। কিন্তু মনুষ্যলোকে সুখ দুঃখ উভয়ের সংমিশ্রণ, সেহেতু পূর্বজন্মকৃত অকুশলের বিপাক, এই উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, আবার কুশলের উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, এগুলো পূর্বজন্মকৃত অকুশলের বিপাক। আমি তো বড় বোঝার নাই না? আরেকবার বলেন একটু। আমরা উপেক্ষা সহগত পূর্বজন্মকৃত বিপাক দেখছিলাম না, কতগুলো বিপাক চিত্ত। হ্যাঁ বান্তা। সেগুলো নিয়ে কিছু প্রশ্ন আমরা করেছি গুরুবান্তের কাছে, এগুলো পরবর্তীতে আমাদেরকে জানাবে। আপাতত এইটুকু বুঝেন যে পূর্বজন্মকৃত অকুশলের বিপাক বিজ্ঞান, এর অকুশলের ফলে এই বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়েছে, কুশলের ফলে এই বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়েছে। চক্ষু বিজ্ঞান 2, এই উপেক্ষাসহগত চক্ষু বিজ্ঞান যেগুলো আছে এগুলো। হ্যাঁ বান্তা। চক্ষু বিজ্ঞান নিয়ে আমাদের যেহেতু আগে থেকে কিছু প্রশ্ন জমা ছিল, প্রশ্নগুলো মনে আছে এনি? বলতে প্রশ্ন ছিল যে ওগুলা অর্থাৎ চক্ষু বিজ্ঞানের মধ্যে কি চিত্ত কি শেষ হয়ে যায় ওই সময়? না, যদিও বা শেষ হয়, এটা কুশল বা অকুশল। চক্ষু বিজ্ঞান যদি বিজ্ঞানে যদি শেষ হয়, সেটা কুশল বা অকুশল কিভাবে হলো, এটা ছিল যে আর আরেক সাইড এটা সমাধান হয়েছে যে চক্ষু বিজ্ঞানের মধ্যে কুশল এবং অকুশল সংযুক্ত আমাদের জন্মলগ্ন থেকেই আছে। এটা পরিষ্কার হয়েছে তো সবার না? এনে পরিষ্কার হয়েছে এটা? মানতে কোনটা? আমরা যে চোখ লাভ করেছি, এই চোখটা এক অর্থেই শুধু কুশলের না এবং এক অর্থেই শুধু অকুশলের না, এখানে কুশল অকুশল দুইয়েরই সংমিশ্রণ আছে, তবে উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান। মানতে হ্যাঁ, এটা এক দৃষ্টিকোণ মতে এটাই আছে। তো এক সাইডে ঠিক হয়েছে, আরেকটা যেটা বললাম আর এক সাইড ঠিক চক্ষু হতে হবে যে বিজ্ঞান বর্তমানে করার সময় কুশল অকুশল যদি থাকে, লেখা হয়নি কেন, এটা একটা প্রশ্ন ছিল আমাদের আগে। হচ্ছে তো আমরা দেখলাম এই চিত্রগুলো, তারপরে হতে গিয়ে শুধু বিজ্ঞানে যদি শেষ হয়ে যায়, এটাকে কুশল এবং অকুশলে কিভাবে গণা যাবে এটা। যাই হোক, চক্ষু বিজ্ঞান সবাই চিনছেন। চক্ষু বিজ্ঞান
হচ্ছে যে আমরা যখন আমাদের চোখে যখন কোনো রূপ উপস্থিত হয়, সেটা যখন আমরা দেখি, কি দেখেছি ওই বিষয় না, কি দেখেছি এটা এখনো নির্বাচিত হয়নি, করতে পারিনি আমি, কিন্তু কিছু একটা দেখেছি। এটার নাম গ্রাম কোনো কিছু আমি এখনো জানি না, কিছু একটা দেখেছি। দেখা পর্যন্ত চোখই এই কার্য সম্পাদন করেছে, দেখার কার্যটা। নাকে অথবা জিহ্বা অন্য চার দরজার ব্যাপার না, শুধু চক্ষু দরজার কার্যক্রম। এই এতটুকু পর্যন্তই হচ্ছে যে চক্ষু বিজ্ঞান। এরপরে সম্প্রতীচ্য আছে। সম্প্রতীচ্য বুঝলে তখন চক্ষু বিজ্ঞানটা আলাদা করতে পারবেন। অমিতা বড়ুয়া সম্প্রতীচ্যটা বলেন। অমিতা বড়ুয়া সাউন্ড শোনা যাচ্ছে না, দীপেন বাবু বলেন। সম্প্রতিষ্ঠের কাজ বলতে আলম্বনকে গ্রহণ করা না। মানে চিত্ত যখন চক্ষুদারে আলম্বনকে বিনা বাধায় আসিতে মানে বিনা বাধায় গ্রহণ করে, তখন এটা হচ্ছে যে সম্প্রতীচ্য। বুঝছেন দীপেন বাবু, বুঝছেন? চক্ষু বিজ্ঞান এবং সম্প্রতীচ্যের মধ্যে কি রকম ব্যবধান আছে এনি? ব্যবধান তো ওরকম ব্যবধান নাই, ওইটা বিনা বাধায় উনি কিন্তু আলম্বনকে গ্রহণ করেছে, সম্প্রতীচ্যের কাজ। না, চক্ষু বিজ্ঞানে তো দেখছে, চক্ষু বিজ্ঞানটা দেখছে ওই আলো ওই এটা মানে সম্প্রতীচ্যটা ওইটা গ্রহণ করছে। ওইটা কি গ্রহণ করছে মানে ওইটা যেটা দেখছে ওইটা চক্ষু বিজ্ঞানে ওইটা সম্প্রতীচ্য গ্রহণ করছে। এটা হবে না বানটা? যেটা হবে হোক, মানে এটা গ্রহণ করলে এটা চক্ষু দরজা দিয়ে আসছে, তেমন কোনো ব্যবধান নাই বিজ্ঞান এবং সম্প্রতীচ্যের মধ্যে। তবে ব্যবধান না থাকলেও এখানে দুইটা বিষয়ের কথা কিন্তু আসতো না। বিজ্ঞান এবং সম্প্রতীচ্য দুইটা চিত্ত, এটা চক্ষু বিজ্ঞান, এটা সম্প্রতীচ্য বিজ্ঞান। সম্প্রতীচ্য আরেক ধাপ এগিয়ে গেছে, যদিও বা আমরা এখানে তফাৎ করার মতো, ব্যবধান করার মতো কোনো বিষয় দেখতেছি না। ওটা যা দেখা হয়েছে, আর এটা দেখার পরের স্টেপ, যেমন কোনো কিছু ধরে নেওয়া, আমি একটা কিছু দেখলাম, এটাকে ভালো করে ইয়া করার জন্য হাতে নিলাম আর কি, নেওয়ার পরে এটা আমি কি পরে দেখবো যে এটা আগে গ্রহণ করলাম। বিনা বাধায় গ্রহণ করা, বিনা বাধায় রিসিভ করা। একটা কল আসলো, কার নাম্বার, কোনো কিছু বিচার আচার কোনো কিছু করলাম, রিসিভ করছি আমি। কণ্ঠ শুনলে অথবা নাম্বার দেখলে, নাম দেখলে আমি চিনবো তাকে, কিন্তু এখনো আমি কণ্ঠও শুনি নাই, নাম্বারও দেখি নাই, নামও দেখি নাই, রিসিভ করছি বিনা বাধায়। ঠিক চোখের অথবা নাকের, কানের, এরকম যে কোনো বিষয় প্রথমবার এভাবে না জেনে না বুঝে রিসিভ করে ফেলা, না জেনে না বুঝে রিসিভ করে ফেলা, না শুনে, নাম না দেখে, নাম্বার না দেখে রিসিভ করে ফেলা, এটা এতদূর পর্যন্ত এটা সম্প্রতীচ্য চিত্তের কাজ।
এটা আমাদের চিত্ত অটোমেটিক করে এই কাজগুলো, এখানে আমাদের কারো হাত নাই, এগুলো অটোমেটিক সম্পাদিত হয়ে যায়। এই সম্প্রতি চিত্ত কুশল এবং অকুশলে দুই প্রকার। সন্তিরণ সন্তিরণ বিজ্ঞান হচ্ছে যে অর্থাৎ আলম্বনকে যখন বিশ্লেষণ করে তখন সেটা হয় যে সন্তিরণ, অর্থাৎ চোখের দ্বারা যে রূপের স্পর্শে যে বিজ্ঞান উৎপন্ন হলো সেটা চক্ষু বিজ্ঞান। সম্প্রতি সেটা বিনা বাধায় গ্রহণ করলো আলম্বনকে। আর সন্তিরণ হচ্ছে যে ওইটা বিচার বিশ্লেষণ করা। আমরা সবসময় একটা ফুলের উদাহরণ দিয়েছিলাম সন্তিরণটাও ওভাবে। অর্থাৎ চক্ষু বিজ্ঞান হচ্ছে যে চোখের দ্বারা রূপের স্পর্শ, চোখ রূপ দেখলো এবং ওইখানে মনস্কার যুক্ত ছিল, তারপরে সম্প্রতীচ্য সেটা গ্রহণ করলো। আর সন্তিরণে এসে সেটা আমরা কি দেখলাম সেটা অর্থাৎ একটা ফুল দেখলাম, বা কি ফুল দেখলাম সেটা একটা গোলাপ ফুল, ও ধরনের বিচার বিবেচনা যখন করে ফেলে তখন সেটা হচ্ছে যে সন্তিরণ বিজ্ঞান। শিল্পী বড়ুয়া। বলেন। সন্তিরণের কাজ হচ্ছে বলতে আলম্বনকে বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সন্তিরণের কাজ। ইন্দিরা বড়ুয়া। ইন্দিরা বড়ুয়া। কোনটা বলতে? সন্তিরণ চিত্ত। সন্তিরণ হচ্ছে আমি বা যে কোনো একটা আলম্বন দেখেছি, এটা কি, ওই যে এনি বললো একটা ফুল দেখেছি, মোটামুটি এক কথা হচ্ছে ওটা বিচার করা আর কি, আমি ওইটুকু জানি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যে এই সন্তিরণ চিত্ত তিনটা, অমিতা বড়ুয়া তিনটা বলেন, কোন কোন তিনটা আবৃত্তি করেন। শোনা যাচ্ছে না? জি, একটা হচ্ছে যে বান্তে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, এটা কুশলের। আর কুশলের হচ্ছে যে সমন সহগত সন্তিরণ চিত্ত আর উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, এই তিনটা বান্তে। ঠিক আছে, এনে এগুলো বানতে। হ্যাঁ, তারপরে ব্যবস্থাপন চিত্ত এক। এনে বলো। অর্থাৎ ব্যবস্থাপন হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত কিন্তু চিত্ত কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এখানের মধ্যে কোনো ধরনের কোনো হেতু যুক্ত হয় নাই। এখন ব্যবস্থাপনার এসে কিন্তু চিত্ত সক্রিয় হচ্ছে। অর্থাৎ এই যে আমরা যে ফুলের কথাটা বলেছি, ওই যে সন্তিরণে যখন চিহ্নিত করলো এটা একটা গোলাপ ফুল, আর ব্যবস্থাপনের হচ্ছে যে ওই আলম্বনটা কি করবে ওইটার একটা ব্যবস্থা নেওয়া, ওইটাই হচ্ছে যে ব্যবস্থাপনের কাজ। এখন থেকে কিন্তু চিত্ত এখানে কিন্তু সক্রিয় হয়ে গেছে।
মানে যে কোনো একটা ব্যবস্থা নিয়ে ফেলেছে। সক্রিয় হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। সক্রিয় যবনে গেলে সক্রিয় হয়, আচ্ছা, সক্রিয় অবস্থা। সক্রিয় হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। এখন ব্যবস্থা গ্রহণ করেছে। আমি এটা খাবো, আমি এটা গলার মালা বানাবো, আমি এটা মাথায় দেব, যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা করা উচিত। তারপরে সিদ্ধান্ত গ্রহণ করার পরে কার্যে যখন নেমে যায় চিত্ত, এটাকে যবন। যবনের আগ মুহূর্তের অবস্থাটাই হচ্ছে যে ব্যবস্থাপন, যখন ব্যবস্থা গ্রহণ করে। তারপরে কামবচর যবন চিত্ত। হ্যাঁ, 29 প্রকার কামবচর যবন চিত্ত। 29 প্রকার কামবচর যবন চিত্তগুলো অমিতা বড়ুয়া আবৃত্তি করেন। বান্তে 29 প্রকারটা হচ্ছে দ্বাদশ অকুশল হবে যে এটা দ্বাদশ অকুশল, আর মহাকুশল চিত্ত কুশল চিত্ত 8 প্রকার, আর ক্রিয়া চিত্ত 8 প্রকার। আবার আরেকটা সমনুষ্ঠ স্বগত ওষুধ উৎপাদন 8 8 16, আর এখানে 12 28, আবার ওষুধ উৎপাদন চিত্ত 1 29। দীপেন বাবু, এগুলোকে কামবচর যবন চিত্ত কেন বলা হয়েছে? ঠিক বলতে পারবো না। উপাসক জ্ঞানশ্রী সিংহ, এগুলোকে কামবচর যবন চিত্ত কেন বলা হয়েছে? এখানে তো এখান থেকে তো হেতু উৎপন্ন, মানে কি বলবো এটাকে, আপনি বলুন না একটু। ফেনি, ভালো করে বিষয়টা রিসিভ করো, তারপরে লাস্টে বলতে হবে কমপ্লিট করে। অবশ্য বিশুদ্ধাচার আসছে। বন্দনা বলতে মঙ্গলক, কামবচর যবন চিত্ত 29 প্রকার চক্ষু বিজ্ঞানে চক্ষুদারিকের, এগুলো আবৃত্তি করে শোনানো হয়েছে। মানে পুরো না হলেও মানে কোন কোন জায়গাতে আছে এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। এখন কামবচর যবন চিত্ত, এটা নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা। এ নিয়ে ভালো করে রিসিভ করো, পরে সবাই বুঝে মতো করে বলতে হবে। হ্যাঁ, এই চিত্রগুলো কামভূমির অন্তর্গত, সেই জন্য বলা হচ্ছে যে কামবচর চিত্ত। অর্থাৎ এই চিত্রগুলোর মাধ্যমে অকুশল প্রক্রিয়াগুলো আমরা যে সারিয়া পাই নিয়ে যাই, আর যেগুলো কুশল প্রক্রিয়া রয়েছে এগুলো আমাকে সর্বোচ্চ স্বর্গ সুখ পর্যন্ত দিতে পারে। আচ্ছা, আমি মাঝখানে একটু করে উপাসক পুতুল বাবু, আপনি এই কামভূমির অন্তর্গত কামবচর, এই কথাটা বুঝছেন? বুঝতে পারতে এটা লোকদেশ মহাজড়িত বলেই বানতে এটা বলা হয় না। বিশুদ্ধ এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বুঝতেছি কিনা। হ্যাঁ, নতুন কয়েকজন আছে তো, এটা যেহেতু আমরা ক্লাস একবার করছি, নতুন কয়েকজন আছে, ওরা বিষয়টা পুরো নিতে পারতেছে না। এই কামভূমি বললে কিছু কিছু জায়গায় একটু মানে পুনরাবৃত্তি করে টাচ দিতে হবে। উপাসক পুতুল বাবু, কামভূমি এবং কামবচর সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আবার দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি ভালো করে ধারণাটা নেন। বিশুদ্ধ,
অর্থাৎ কামভূমি এই জন্যই বলা হচ্ছে, এখানে যে সত্যগণ জন্মগ্রহণ করে তারা পঞ্চ ইন্দ্রিয় সুখগুলো ভোগ করে। যেমন চক্ষু দ্বারে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, তার কান, তারপর এই যে নাক, জিহ্বা, কায়, এই পঞ্চ ইন্দ্রিয় সুখগুলো ওরা ভোগ করে বলে, অর্থাৎ এখানে লাভ করতে পারে। এই জন্য এটা হচ্ছে কামভূমি। আবার কাম দুই প্রকার রয়েছে, এই যে আমাদের বস্তু কাম, ক্লেশ কাম। বস্তু কাম বলতে যে যে যাবতীয় যে ভোগ লালসা গুলো রয়েছে, যে বাড়ি ঘর বিল্ডিং এই জাতীয় সম্পত্তি গুলো আর কি। আর যেটা ক্লেশ কাম, ওইটা হচ্ছে যে বা আমাদের যে দৈহিক মিলন বলি বা এই এগুলো হচ্ছে ক্লেশ কাম। তো এই এই কাম সুখগুলো এই ভূমিতে, অর্থাৎ এই চিত্রগুলোর দ্বারা ওরা লাভ করতে পারে বিদায় এগুলো হচ্ছে কামবচ্ছর চিত্ত। যেন স্বর্গে গেলে কিন্তু ওরা এই পঞ্চ ইন্দ্রিয় সুখগুলো ভোগ করে, মনুষ্য লোকে ভোগ করে, এগুলো বাড়ায়। সেই জন্য এগুলো কাম ভূমির অন্তর্গত, আর নাম হয়েছে কামবচ্ছর। এক মিনিট, আমাদের অবশ্য সমাধি ইন্দ্রিয়, আপনি সেম বিষয়টাকে আবার আর একটু ইয়ে করেন। বন্ধার বলতে বলতে এমনিতে বলতে ওই এই চিত্রগুলো বলতে মানে বিচরণ করে বলে আমরা কামবজ্র হিসেবে বলি। এবং এটা হচ্ছে বলতে অবলম্বন হলো এই মানে চিত্র এমনিতে রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ এবং কায়ের মাধ্যমে যে অবলম্বন মাধ্যমে মানে তৃষ্ণা মানে তৃষ্ণার মাধ্যমে এগুলো যে কোনো একটা মানে যদি সেটা যদি অকুশল হয় তাহলে অপার্জিত হয়, আর যদি সেটি কুশল ইয়া হয় তাহলে সেটা ওই ছয় সুগতি দেবগুণের মধ্যে যে কোনো একটা মানে করে বিদে মোবাইলটা ঠিক জায়গায় রাখতে হবে। এনি এটা এতক্ষণ যে কথাটা বলছে আমাদের বিশুদ্ধাচার্য, এটা আবার রিপিট করো। অর্থাৎ 29 প্রকার যে কামবচর যেমন চিত্ত, ওই চিত্তগুলোর মধ্যে প্রথম হচ্ছে 12 মহা অকুশল। এই অকুশল যদি আমি যদি আমার কোনো ধরনের কোনো আমার পঞ্চ ইন্দ্রিয় বা ষড় ইন্দ্রিয়ের দ্বারা ষড় আলম্বনের যদি এটা আমি একদম জবনের স্থানে গিয়ে পৌঁছে যখন হেতু উৎপন্ন করি, সেটা যদি অকুশল মানে অকুশল সেট হয়, তাহলে অবশ্যই সেটা আমার চারি উপায়ে আমার কিন্তু প্রতিসন্ধি হবে। চারি উপায় হচ্ছে তীর্য, প্রেত, অসুর, নিরয়। এই চারি উপায়ে এই 12 প্রকার এই অকুশল গুলা যদি আমরা সম্পাদন করি, আর আর যে অষ্টমহাকুশলের কথা বলেছে, ওই অষ্টমহাকুশল যদি আমরা যদি সম্পাদন করি বা মহাকুশল চিত্ত কাজগুলা করি, করার মধ্যে ওইখানেও কিন্তু ওইটা দ্বিহেতুক ভাবে যদি আমরা যদি ওইভাবে চিত্ত উৎপন্ন করে যদি এগুলা যদি কাজগুলা সম্পাদন করি, তাহলে 6 স্বর্গ এক মনুষ্য লোকের মধ্যে আমাদের কিন্তু প্রতিসন্ধি ঘটাবে। এবং সেটা হবে যে চিত্তের অনুযায়ী আমি ওই কুশল কাজটা উৎপন্ন করার সময় কি রকম চিত্ত উৎপন্ন করেছি, সেটা কি ত্রিহেতুক ভাবে করেছি নাকি দ্বিহেতুক ভাবে করেছি নাকি এই এমনি হেতু উৎপন্ন করে আমি এটা করেছি, ওইভাবেই কিন্তু কাজটা যদি সম্পাদন করে তাহলে আমরা ওভাবে প্রতিসন্ধিটা হবে। প্রশ্ন ছিল যে কামগোচর কি, এটা বিশুদ্ধ খুব সুন্দর করে বলছে, ওই বিষয়টা আমি রিপিট করতে বলছি যে শিক্ষা হয়ে যাওয়ার জন্য, বা আরো যারা নতুন আছে তারা যাতে বুঝতে পারে। কামগোচর হচ্ছে যে কাম, কামনা থেকে কাম শব্দের উৎপত্তি কামগোচর বলি আমরা। কামনা, কামনা মানে হচ্ছে যে তৃষ্ণা, তৃষ্ণা মানে লোভ বলি আমরা, বা রাগ বলি। লোভ, রাগ, তৃষ্ণা, কামনা, কাম, কামগোচর একই কথা, এগুলো সবগুলো একই কথা। আর
কামবচর হচ্ছে যেই চিত্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত কামনা যুক্ত, কামনা সংশ্লিষ্ট, কামনা সংযুক্ত থাকবে, অতদূর পর্যন্ত এগুলোকে সবগুলো কামবচরের আওতাধীন। এজন্য কামবচর বলা হয়। উপাসক পুতুলবাবু, বুঝছেন? আপনার জন্য কিন্তু এগুলো সবগুলো সুন্দর করে বলা হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটা খুব সুন্দর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে কিন্তু সেখানে, কিন্তু আমার মনে হয়েছে যে আপনি পুরো বিষয়টা ওভাবে নিতে পারেন নাই। আপনি পুরো বিষয়টা ঠিকঠাক মতো নেওয়ার জন্য উত্তর যেটা দিয়েছেন কিন্তু এটা ঠিকই আছে, কিন্তু হ্যাঁ, অতটুকু পর্যন্ত পুরো না গেলেও মোটামুটি উত্তরটা ঠিক ছিল। আমি ঠিক বলছি কিনা এনি? তাহলে আমরা কামবচর সবাই চিনলাম আবার নতুন করে, কামবচর কাকে বলা হয়। এই কামবচরে 29টা চিত্ত আছে। এই কামবচর পর্যন্ত আমরা আলোচনা করেছি বিশুদ্ধতার পরে। তারপর হচ্ছে তদালম্বন, যেখানে 8টি চিত্ত। না, আমরা এটা এখনো শেষ করি নাই। কামবচর, যবন, চিত্ত, শুধু আমরা একটা শব্দ আলোচনা করেছি, কামবচর। আচ্ছা, এখন তাহলে যবন চিত্ত। আচ্ছা, তো পূর্বে যতটুকু আলোচনা হয়েছিল যে ব্যবস্থাপন পর্যন্ত, এই ব্যবস্থাপনের পর হচ্ছে যে আমাদের যবন স্থান। আর এই যবনে আমরা রূপ, দেশ, মোহ, যেগুলো অকুশল প্রক্রিয়, এবং কুশল প্রক্রিয় অলুভ, দেশ, মোহ, এগুলো আমরা এখানে সম্পাদন করে থাকি। আবার এই যবনকে কর্মভব বলা হয়। এখানে কর্মটা সৃষ্টি হয় আমাদের পুনর্জন্ম গ্রহণের জন্য। আর এখানে আমরা এই যে হেতুগুলো যুক্ত করি। তো এই ব্যবস্থাপন আমাকে ব্যবস্থা করে দেয় যে আমি যে আলম্বনটা আছে এটাতে কি আমি রূপ যোগ করব, নাকি দেশ যোগ করব, নাকি মোহ যোগ করব। তদ্রূপ কুশল পক্ষের ক্ষেত্রে কি অমোহ যোগ হবে, নাকি মোহ নাকি অমোহ, নাকি অদেশ। এটাও ব্যবস্থা করে দেওয়ার পর এই যবন চিত্ত, এখানে 7বার 29 চিত্ত রয়েছে যেগুলো পূর্বে বলা হচ্ছে, এবং এখানে 7বার এই চিত্তগুলো উৎপন্ন হয়, মানে একটার পর একটা উৎপন্ন হয়ে নিরুদ্ধ হওয়ার পর আরেকটা, এভাবে 7বার হয়। ওইটা আলম্বনের উপর ভিত্তি করে হয়। তো অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কর্মভব। এখানেই আমরা সৃষ্টি করি পুনর্জন্মের, পুনর্বার জন্মগ্রহণের জন্য। বানতে আমরা এখানে কর্মভব নামক একটা শব্দ শুনেছি। কর্মভব, অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া, কর্মভব সম্পর্কে আপনাদের মনে আছে? ইন্দিরা বড়ুয়া আগে শোনেন নাই? অমিতা বড়ুয়া শুনেছেন? মনে আছে? শুনিনি এগুলা, বানটা মনে নাই। কর্মভব বানটা এটা মানে যে কোনো কুশল অকুশলের কারণে তো কর্ম সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা কর্মভবের চ্যাপ্টারটা অবশ্য একটু পরে আছে, থাকলেও এখানে যেহেতু কথাটা আসছে সেহেতু বিশুদ্ধ আর একটু এটা কর্মভব। কর্মভব হচ্ছে এখানে দুটো শব্দ, একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ভব। তো ভব তো সবাই জানেন যে জন্ম। তাহলে কর্ম অর্থ কি? কর্ম তো হচ্ছে আমরা যে কাজগুলো সম্পাদন করি, এটা কুশল হতে পারে, অকুশল হতে পারে। এই কর্মের উপর ভিত্তি করে আমার পুনর্জন্ম হয়, অর্থাৎ আমার ভবটা সৃষ্টি হয়।
তো এই যৌবনস্থানে যেহেতু আমার পুনর্জন্মের জন্য যে মূল সাহায্যকারী প্রত্যয় বা মূল যেটা আমরা পাঠনে পাবো হেতু, এটা পুনর্জন্মের জন্য এটাই এই হেতুগুলো অর্থাৎ 6 প্রকার হেতু পূর্বে বলেছে লোভ দেশ মোহ, এগুলো অকুশল, আর মোহ অদেশ অলোভ এগুলো হচ্ছে কুশল। তাহলে এই 6 হেতু এখানেই সংযুক্ত হয় যৌবন স্থানে গিয়ে। ওটা কুশল হতে পারে অকুশল হতে পারে। তো এখানে যেহেতু আমি হেতুগুলো পুনর্জন্মের জন্য হেতুগুলো সৃষ্টি করছি, সেই জন্য তার নাম হচ্ছে যে কি কর্মভব, বা এটাকে আবার সংস্কারও বলে থাকে। আমি সংস্কার সৃষ্টি করলাম পুনরায় জন্মের জন্য, এবং এগুলো আমাদের চিত্তে সুপ্ত ভাবে এগুলো থেকে যায়। যখন ওই এই প্রত্যয়গুলো লাভ করে পুনর্জন্মের জন্য এগুলো জাগ্রত হয়। তো সেই জন্য এটাকে আপনারা সংস্কার হিসেবেও ধরে নিতে পারেন, কর্মভব হিসেবেও ধরে নিতে পারেন। যেহেতু এটা পুনর্জন্মের যে আমি তো ব্যাখ্যা করে দিয়েছি যে কর্ম আর ভব কি, এতটুকু তো বুঝছেন আপনারা। আর আমরা পতিত্ব সমুৎপাতে গিয়ে কিন্তু এই বিষয়ে আরো বিস্তারিত এই যে জানবো যে তৃষ্ণার পর উপাদান, উপাদানের পর ভব, এই ভব মূলত হচ্ছে যে কর্মভব। আবার এখানে ভব 2 প্রকারও রয়েছে, যে উৎপত্তি ভব কর্মভব। আচ্ছা ওইদিকে যাচ্ছি না, যেহেতু কর্ম এখানে আছে। তো যে এখান থেকে আমাদের পুনর্জন্মের বিগুলো সৃষ্টি হয়, আমরা পুনর্জন্ম গ্রহণের জন্য কর্মগুলো সৃষ্টি করি, সেই জন্য এটা হচ্ছে কর্মভব। এনি কর্মভব সম্পর্কে যেটা জেনেছো বুঝেছো, আবার রিপিট করো সুন্দর করে। অর্থাৎ কর্মভব হচ্ছে যে চিত্ত যখন যবনস্থানে চলে যায়, যবনস্থানে পৌঁছে তখন সেখানে হেতু যুক্ত হয়ে যায়। অর্থাৎ 6 হেতু লোভ দেশ মোহ অরূপদেশ মোহ হেতু যুক্ত হওয়ার পরে ওই অবস্থায় কিন্তু চিত্ত কিন্তু সক্রিয় থাকে। এখন মানে পুরাপুরি যবনস্থানে গিয়ে কিন্তু পুরাপুরি চিত্ত সক্রিয়, এবং হেতু যুক্ত হয়ে সেটা যদি আমি কুশলের হলে সেটা অলোপদেশ মোহ হবে, আর অকুশল হলে সেটা লোভ দেশ মোহ হবে। এবং ওই কাজটা সম্পাদনের পরে সেটা আমাকে এই ভবিষ্যৎ জন্মেও সেটা আমাকে ফল দিবে। ভবিষ্যৎ জন্মে যদি ফল দেয় সেটা আমার জন্য কর্মভব হবে। আর হয়তোবা যে জন্মে আসি এরপরেও কিন্তু আমাকে সুযোগ পেলেই কিন্তু আমি যে কাজটা করেছি যে কোনো সময় কিন্তু আমাকে ফল দিতে পারে। আর কর্মভব হচ্ছে যে ওইটা হচ্ছে আমি ওই কর্মটা সম্পাদন করেছি, সেটা আমার ওই কাজটা আমি কি অনুযায়ী সম্পাদন করেছি সেটা কি আমাকে পরবর্তী জন্মে কি ফল দিবে, ওই রকম ফল দেওয়ার মতো যদি কর্ম সম্পাদন করে থাকি তখন সেটা অবশ্যই কর্মভব হবে। আরেকটু ভালো করে ইয়ে করতে হবে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আবার ভালো করে সুন্দর করে শুনে দেখো। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে আবার পুনরায় বলাচ্ছি, এরপর আমি যে কোনো একজনকে আবার বলতে দেব, এটা যাতে সুন্দর করে সবাই বুঝতে পারে পুরো বিষয়টা। হ্যাঁ, বিশুদ্ধ আরেকবার। উৎপত্তি ভব বেশি সময় লাগবে না, সেহেতু উৎপত্তি ভব কথা যেহেতু চলে আসছে, উৎপত্তি ভব এবং কর্মভব দুইটা একটু আলাদা করে ইয়ে করো। আচ্ছা, এই কর্মভব, এই যে উৎপত্তি ভব এবং যেটা বলছি যে কর্মভব কিন্তু যেটা আমি আগে বলেছি যে পুনর্জন্ম, মানে আমার মৃত্যুর পরবর্তী সময়ে ওইটা বিপাক হয়ে আমাকে ফল দিবে। আর উৎপত্তি ভব হচ্ছে যে এটা যে ইহ জীবনেই যে বান্তে আমার উৎপত্তি ভব সম্পর্কে এই মুহূর্তে মনে করতেছে না, আপনি একটু ব্যাখ্যা করেন, আমি মনে করতেছি না। উৎপত্তি ভব হচ্ছে যে এখন যেটা আমরা যে জন্মে আছি বর্তমানে, যেটা আমাদের রানিং চলছে এখন,
কন্টিনিউ যেটা চলতেছে এখন, ওই উৎপত্তি ভবের মধ্যেই আমরা আবার কর্মভব তৈরি করতেছি। যে কর্মভব হচ্ছে এই যবন স্থানে যেটা সম্পাদিত হয় প্রত্যেকটা কর্ম, মানে আপনারা সবাই শুনেছেন, সংস্কারও বলতে পারি, অথবা প্রত্যেকটা বিষয় যখন চিত্ত যখন সেভ করে নেয়, সেভ সংরক্ষণ করে নেয় ভবাঙ্গের মধ্যে, যে কারণে সেম বিষয় আমরা আবার পরবর্তীতে মনে করতে না চাইলেও কিছু বিষয় এমনিতেই মনে হয়ে যায়, মনে উঠে যায়। অনেক সময় মনে করতে চাইলে এটা আমরা করতে পারি। আমাদের সেভকৃত বিষয়গুলো মোবাইলে যেরকম আমরা সেভ করে রাখলে আবার যেটা দেখতে পারি, ঠিক সেভাবে আমাদের ভবাঙ্গ জগতের মধ্যে এমন একটা কার্যক্রম, চিত্ত সন্ততিদের মধ্যে এমন একটা কার্যক্রম আছে যেটার কারণে আমরা এগুলো মনে রাখতে পারি। কোনগুলো মনে রাখতে পারি? যেগুলো এই কর্মভব হবে, কর্ম হবে, সংস্কার যেটা হয়ে যাবে, সেগুলোই শুধু আপনি মনে রাখতে পারবেন। আরগুলো আপনি হাজার চেষ্টা করলেও মনে রাখতে পারবেন না। এই মনে রাখার ব্যাপারটা, সেভ করে ফেলার ব্যাপারটা, এটাকে বলা হয় বৌদ্ধিক পরিভাষায় কর্ম বা সংস্কার। সংস্কার হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে, এই কর্ম। ভব, ভব মানে জন্ম, ঠিক এভাবে আবার অনেক সময় অনেক ক্ষেত্রে আবার বলা যায় না। ভাবপাচ্ছেয় জাতি, ভবের প্রত্যয়ে জাতি বা জন্মের সৃষ্টি, জন্মের একদম পূর্ববর্তী কারণ হচ্ছে যে ভব। ভব হচ্ছে যে জন্মবীজ, জন্মবীজ বলা যেতে পারে। এই সংস্কারকে বা কর্মকে যদি আমরা বীজ বলি, ব্যাক বীজের মধ্যে যেমন অঙ্কুরোদ্গম হওয়ার ক্ষমতা থাকে না, ঠিক অঙ্কুরোদ্গম হওয়ার যে ক্ষমতাটা, ওটাকে আপনারা উদাহরণ, এগুলো মানে উদাহরণ বলতেছি, ওটাকেই ভব বলতে পারেন। তাহলে এখানে যেটা তৈরি হচ্ছে, এই কথাটা বলার ইয়ে হচ্ছে যে যবনকে বোঝানোর জন্য, মানে এই যবন স্থানেই, এই যবন কার্যক্রমের মধ্যেই এই কর্মভব তৈরি হয়, কর্মভব সৃষ্টি হয়, সেভ হয় খুব সুন্দরভাবে। এখানে সেভ হয়ে যাবে, যেটা যেভাবে লোভ দেশ মোহ যুক্ত হইলে এটা অকুশলভাবে সেভ হইল, অলোপদেশ অমোহ যুক্ত হইলে কুশলভাবে সেভ হইল। যেটাই হবে হোক, সেভ হলো, এটাকে কর্ম। আর সেভ হয়ে সঙ্গে সঙ্গে এটা ভব বা বীজ আকারে, এটা আপনার চিত্ত সন্ততিতে, আমাদের চিত্ত সন্ততিতে এটা সংরক্ষিত রয়ে গেল। এই সংরক্ষণ প্রক্রিয়াকে, সংরক্ষিত থাকার যে ব্যবস্থাপনা আছে, যেভাবে এগুলো থেকে যায়, এক একটা চিত্ত, এক একটা ভব যেভাবে আমাদের মধ্যে সংরক্ষিত হয়ে যায়, এগুলো সবগুলোকেই বলা হয় ভব। এরকম অসংখ্য 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 ভব আমরা 1 ঘন্টার মধ্যেও সম্পাদন করি। কিভাবে সম্পাদিত হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। প্রত্যেকটা ভব এক একটা জন্ম। আমরা যেরকম একটা ভবের ফলেই এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, এখন যেটার ফলে লাভ করেছি ওটাই উৎপত্তি ভব। যেই ভবটার ফলে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি এখন, ওটাই উৎপত্তি ভব। আমার এই জীবনের উৎপত্তি ভব সেটা। আবার এখন যেটা নতুন নতুন করে অসংখ্য অসংখ্য সৃষ্টি করতেছি, এগুলো কর্মভব। নতুন যে কোনো একজনে বলতে পারে, অথবা দীপেন বাবু বলেন। যে কর্মের কারণে আমরা এই জন্ম লাভ করেছি, সেটা হচ্ছে কি উৎপত্তি ভব। আর কর্ম হচ্ছে কি আমরা এখন যে কর্মগুলো করছি, যেগুলোর কারণে আমাদের পুনরায় জন্মের ক্ষতি উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কর্মভব। হ্যাঁ, ঠিক আছে। এনি আবার পুরো বিষয়টা সুন্দর করে।
বান্তে এই কর্মভব কি আমরা শুধু কি জবনাস্থানে গিয়ে কি কর্মভব ধরতে পারি? আমরা তো সন্তিরণেও কিন্তু কর্মভব হয় যে কিন্তু সেটা দেখেছি এবং পেয়েছি। তো কেন শুধু জবনাস্থানে গিয়ে কর্মভবটা হয়? সন্তিরণে কি কর্মভব হয় না? এই প্রশ্নটা আমাদের আগে থেকে ছিল। আমরা অকুশলের বিপাক বিজ্ঞান, অকুশলের সব বিপাকগুলো উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মধ্য দিয়ে হয় আউসু বিশুদ্ধচার। এই প্রশ্নটা কিন্তু আমাদের আগে থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাধি ইন্দ্রিয় এটা লিখে ফেলতে হবে। এটা গুরুগ্রন্থের থেকে জিজ্ঞেস করতে হবে কেন এটা এরকম হওয়ার কারণ কি, বা কোনো কিছু পেয়েছেন কিনা নতুন করে আইডিয়া। এক, তারপরে হচ্ছে যে এ নিয়ে এখন যে প্রশ্নটা করলো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখতেছি যে এই কর্মভব এবং উৎপত্তি ভব দুইটাই আমরা আলোচনা করলাম। কর্মভবই শুধু যদি জন্মবীজ সংরক্ষণের দাবিদার হয়ে থাকে তাহলে আমরা এই সন্তিরণ চিত্তগুলোর মধ্যেও কুশলীও দেখতেছি, অকুশলে তো আছেই। কুশলীও দেখতেছি যে সন্তিরণ চিত্তও আমাদেরকে জন্মদান করতে পারে, তবে অহেতুকভাবে। মনুষ্য লোকেও জন্ম দিতে পারে, শুধু যে তির্যক প্রাণী হয় এমন না, চারিও পেয়ে যায় তেমন না। মনুষ্য লোকেও এই সন্তিরণ চিত্ত জন্ম দিতে পারে। যেহেতু জন্ম দিতে পারে সেহেতু এটা ভব সংরক্ষিত ছিল বা জন্মবীজ সংরক্ষিত হয়েছে। এই প্রশ্নটা সুন্দর করে গুরুগ্রন্থের কাছে উপস্থাপন করলে ভালো হবে, হ্যাঁ, আলোচনা করলে ভালো হবে। মানে যবন ছাড়াও কিভাবে এটা হয়, বা এটা সম্পর্কে একটা সুন্দর উত্তর আর কি। যবনের মধ্যে গিয়ে আরো কিছু কথা আপনারা প্রত্যেকে জানতে পারবেন। যবন সম্পর্কে অনেক কিছু আলোচনা আছে, যেমনটা হচ্ছে যে একবার জপিত হলে এটার ফলাফল রেজাল্ট কিরকম হতে পারে, শক্তি কেমন, এই চিত্তটা 2 বার হলে কেমন, 3 বার হলে কেমন, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 7 বার সর্বোচ্চ জপিত হয়। যবন বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে আমরা কোনো একটা কিছুকে বারবার করি না, ছোট বাচ্চারা পড়া মুখস্থ করার সময় যেমন একই কথাকে বারবার রিপিট করে, ওটাকে আমরা যবন বলি, জবিত বলি না। এটা জাস্ট একটা চিত্তের ব্যাক বা চিত্তের গতি লেখা হয়েছে। তবে আমি যেটা ধারণা করলাম, ধর্মসঙ্গিনী পর্যন্ত চর্চা করার ফলে যেটা উপলব্ধি হয়েছে, ওই যবন যে গতি এগুলো প্রায় সেম সমর্থক যুক্ত। চিত্ত এই জায়গাতে গিয়ে একই বিষয়কে বারবার রিপিট করে এভাবে। এটা 7 বার পর্যন্ত এই যবন ক্ষেত্রের মধ্যে গিয়ে 7 বার পর্যন্ত এটা রিপিট হতে পারে আলম্বন অনুসারে। আলম্বনের কোনটা কোনভাবে আমি গ্রহণ করেছি সেটার উপরে নির্ভর করেই এখানে জপিত হবে। এই চ্যাপ্টারটা আপনারা পরে পাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই যবন চ্যাপ্টার। তখন আমরা আরো বিস্তারিত করে জানব। চিত্ত তো সবাই বুঝেন, যবন চিত্ত, চিত্ত সবাই নাম শুনেছেন, মৌলিক চিত্ত এবং আর এই যবন চিত্ত। মৌলিক চিত্ত আর যবন চিত্তর মধ্যে কি তফাৎ এনি? বান্তে আমি বুঝি নাই। মৌলিক চিত্ত আর যবন চিত্ত এই কি তফাৎ আছে? বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান আর যবন বিজ্ঞান বললেও হবে।
কি তফাৎ আছে? মানে মূল বিজ্ঞান, মূল একেবারে বিজ্ঞান, সূক্ষ্ম বিজ্ঞান, শুধু বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া আর কোনো কিছু নাই, শুধু বিজ্ঞান। আর এই জবন বিজ্ঞান, এর মধ্যে কি তফাৎ, ব্যবধান? দীপেন বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। অর্থাৎ মৌলিক বিজ্ঞানের মধ্যে এখানে আমরা কিন্তু হেতু যুক্ত হতে দেখি নাই এটা, এবং ফল এটা হচ্ছে যে ক্রিয়া চিত্ত এভাবে দেখেছি। আর জবন বিজ্ঞানে এসে দেখেছি এখানে হেতু যুক্ত হয়ে এটা অবশ্যই আমাকে ফল প্রদান করবে। বলেন দীপেন বাবু। আমিও এটাই দেখছিলাম, যেটা বললো। পুতুল বাবু বুঝতেছেন এটা? ইন্দিরা বড়ুয়া, আপনি যখন যখন বুঝবেন জানাবেন। মৌলিক চিত্র বানতে একটা চিত্র শুধু একক বা উৎপন্ন, আর জবন চিত্র তো মনে হয় আমার মনে হয় এখানে এই চিত্রের কথা বলা হয়েছে মনে হয়। ঠিক আছে বানতে এনি এই আলোচনাতে কি তুমি কি আলোচনা করবে বলো? জবনের 89 প্রকার চিত্ত তো, হ্যাঁ এটা তো এক দৃষ্টিকোণ মতো তো সব চলে আসছে জবন চিত্রের মধ্যে। না, আবার কিছু কিছু চিত্ত কিন্তু জবনের স্থানে যায় নাই। আমরা যেটা অহেতুক ভাবে যেগুলা হয়েছে তা তো 89 প্রকার হবে না, অহেতুক ভাবে যে চিত্তগুলা ছিল। মৌলিক চিত্ত হচ্ছে যে আমরা শুধু চিত্ত বললে, শুধু বিজ্ঞান বললে তখন সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয়, সেখানে এছাড়া অন্য কোনো চৈতসিক যুক্ত থাকে না, শুধু 7 প্রকার চৈতসিক যুক্ত থাকে। সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয়, এটাকে চিত্ত বলা হয়। এটাকে আবার একটা, যেহেতু এরা সবসময় এক সহযোগে থাকে, এটাকে সহ 53 বলা হয়েছে। 52 চৈতসিক তো, চিত্তের আলাদা একটা ক্যারেক্টার, আলাদা একটা অবস্থা, এগুলো সবসময় একযোগে থাকে বলে এক রকমের একটা অবস্থা থাকে চিত্ত চৈতসিক। হ্যাঁ, চিত্ত বলতে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক বা মূল চিত্ত বা মৌলিক চিত্ত বললে এটাই বুঝতে হবে। আর জবন চিত্ত হচ্ছে যে সেখানে যা যা কিছু আরো চৈতসিক যুক্ত হওয়া দরকার ছিল এই জবন পর্যন্ত আসাতে, হ্যাঁ অনেকগুলো চৈতসিক যুক্ত হয়ে গেছে না এর মধ্যেই। আমরা যে 52 প্রকার চৈতসিক পড়ে আসছি, ওই চৈতসিকগুলোতে এই লোভ দেশ মোহ আসা পর্যন্ত শুধু কি লোভ দেশ মোহই, অলপদেশ অমোহই যুক্ত হবে, নাকি আরো অনেকগুলো বিষয়ের সংযোজন হতে পারে? অনেকগুলো চৈতসিকের, হ্যাঁ, সুতরাং এই জবন পর্যন্ত অনেক চৈতসিকের সমন্বয় সেখানে থাকবে। আর শুধু চিত্ত বললে, মৌলিক চিত্ত বললে আর অন্য কোনো কিছু আর থাকবে না, শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিক। আবুসু বিশুদ্ধাচার তদালম্বন, আবুসু সমাধি ইন্দ্রিয় তদালম্বন বলার সময় আপনি একটু থাকবেন, আবার পুনরায় রিপিট করতে হবে এটা। আরেকটা বিষয়, কামাবচর জবনের মধ্যে ছিল না, এক হসিত উৎপাত ছিল, তারপরে 8 মহাক্রিয়া ছিল, এগুলো বলতে হবে তো। কামবচর জবনের মধ্যে এটা জবন কার্য সম্পাদন করে, সেটাও অরহতের বেলায় সেটা ক্রিয়াচিত্ত, আর সাধারণ জনের বেলায় সেটা উপেক্ষা স্বগত ছিল না এগুলো। না, 8 মহাক্রিয়া চিত্ত যেগুলো আছে ওগুলো আর কি, ক্রিয়াগুলা, বিপাকগুলা না। এখানে তো উপেক্ষা আছে, 4টা উপেক্ষা আছে, 4টা সমনুষ্য আছে।
কি কি ছিল যে এখন কামবচর যবন চিত্ত 29টা আমরা সবগুলো আলোচনা করে ফেলতাম, আলোচনা করা হয়ে গেছে তো নাকি? মূল যেটা বুঝাইতে চাইছিলাম এটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওগুলা নিয়ে তো ক্লিয়ার। ওই যেগুলা 8 মহাক্রিয়া যেগুলা আছে, তারপরে এই এক ঘোষিত উৎপাদ চিত্ত, ওই দুইটা নিয়ে কামবচর যবনের আলোচনা। ঘোষিত উৎপাদ চিত্ত, ঘোষিত উৎপাদ ওইটা কিন্তু আবার অহেতুক, ওইটা কিন্তু আবার অহেতুক। অহেতুক, কিন্তু এটা যবন পর্যন্ত এসেছে যেহেতু যবন চিত্তের অন্তর্গত। যবন পর্যন্ত ওর পদচারণা আছে ওই চিত্তটার, ঘোষিত উৎপাদ চিত্ত। বুঝে গেছে? মানে অহেতুক আর অব্যকৃত কি সেম কথা? সেম না? অহেতুক আর অব্যকৃত সেম কথা না। অহেতুক মানে কি? অহেতুকত্ব তো কোনো হেতু যুক্ত হয় না। অহেতুক মানে হচ্ছে যে লোভ দেশ মোহ, অলোপদেশ অমোহ সংযুক্ত হয় নাই। আবার এটাও মনে রাখতে হবে যে কোনো চিত্তই যতক্ষণ পর্যন্ত তিনি অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয় না, কোনো চিত্তই মোহকে ব্যতি রেখে কোনো চিত্ত উৎপন্ন হতে পারে না। তথাপিও এটা অহেতুক হলো কেমনে, এরকম একটা কথা আছে না? তথাপিও অহেতুক হয় কেমনে? যেহেতু সেখানে সেটার কার্যক্রম আপাতত পরিচালিত হয় নাই, সেটার কোনো প্রাধান্যতা ছিল না। কোনটার? মোহের প্রাধান্যতা থাকে না বলে, ছিল না বলে এটাকে কাউন্ট করা হয়, হিসাব করা হয় না। অবশ্য বিশুদ্ধ হয়েছে এদের যবন চিত্ত, কামবচর যবন চিত্ত। আর আলোচনা করব? অবশ্য বিশুদ্ধ তদালম্বন। তদালম্বন 8টি চিত্তের কথা বলা হচ্ছে এখানে, যেহেতু 8 লেখা আছে। এই যে আমাদের যে মহাকুশল চিত্তগুলো রয়েছে, এগুলো এখানে এই 8 মহাকুশলের কথা বলা হয়েছে, যেগুলো তদালম্বন চিত্ত তার ক্ষমতা রয়েছে। অর্থাৎ যবনের পর জাস্ট একটি ছাপ রেখে যাওয়া, এটা হচ্ছে শেষ চিত্ত। আসলে ওইটা দুই চিত্তকণ জাস্ট ওখানে যোগিত হয়। তদালম্বন যবন প্রথমে বুঝতে হবে যে আলম্বনের উপর ভিত্তি করে সে হেতুগুলো যোগ করেছে। সেই আলম্বনের উপলব্ধিটা হচ্ছে যে যবনের কাজ। আমার পঞ্চধারে যে আলম্বন আসুক না কেন বা মনোধারে যে আলম্বন আসুক না কেন, সেটার উপলব্ধি যবন। আর তদালম্বন হচ্ছে যে যবনের উপলব্ধিটা ও করে, যবনের উপলব্ধি করে জাস্ট। এটাও মাথায় রাখতে হবে যে এটা একটি বিপাক চিত্ত তদালম্বন। এটাই কিন্তু নিষ্ক্রিয়, এখানে কিন্তু কোনো হেতু যুক্ত হয় না। ওই যে যবনে যেহেতু যবন যেভাবে চিত্তটা গঠন করেছে, ওটা যার একটি প্রতিক্রিয়া হয়। তাও যদি ওটা ওই চিত্তটা যদি খুব স্পষ্ট হয়, তখন ও এটা করতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যবন পর্যন্ত হয়ে শেষ, তদালম্বন হয় না। ওটা হচ্ছে দুর্বলতার কারণে হয় আলম্বনের। যাই হোক, তো এই তদালম্বন কিন্তু বিপাক চিত্ত, এটাই নিষ্ক্রিয়। এটার উপরও আমাদের কোনো আধিপত্য নেই। ওই যে পূর্বে যে চিত্তগুলো রয়েছে ওইটার উপর যেমন আমাদের আধিপত্য নেই, অর্থাৎ যবনের আগ পর্যন্ত যে চিত্তগুলো রয়েছে
এর তদালম্বন চিত্ত তদ্রূপ আমাদের এর উপরও কোনো আধিপত্য নেই। ও যার ওর কাজটা হচ্ছে শুধু বিপাক দেওয়া, অর্থাৎ ফলটা প্রদান করা। আর এই যবনের উপলব্ধির বিষয়টা ও জাস্ট এই যে যেটা ওই ঋণবান্ত বলছিল যে যে আমের একটা যে উদাহরণ রয়েছে বইয়ে, তো আমটা খেয়েছে, তো তদালম্বনে গিয়ে হ্যাঁ আমি আমটা খেয়েছি, তারপর শেষ। তার মানে ও যে খেয়েছে ওর কিরকম আনন্দ পেয়েছে বা ওর মধ্যে কি স্বাদগুলো অনুভব হলো, এই ওখানে গিয়ে ওইটাই অনুভব হয় যে হ্যাঁ আমটা এরকম ছিল, খেতে খুব ভালো হয়েছে। এটা যায় একটি বিপাক চিত্ত, এবং এটা নিষ্ক্রিয়ই বলা আছে যে বইয়ে যতটুকু পাইলাম যে এটা নিষ্ক্রিয় এবং বিপাক চিত্ত। এটা কুশল হতে পারে, অকুশল হতে পারে। আবার আমাদের এই তদালম্বন চিত্ত যে যে তদালম্বন চিত্তগুলো করে যে কোন চিত্তগুলো, যে আমাদের অষ্টমহাকুশল চিত্তগুলো কুশলের ক্ষেত্রে, আর অকুশলের ক্ষেত্রে যে আমাদের যে সন্তীর্ণ চিত্তগুলো রয়েছে ও এই তদালম্বনের কাজটা করে। তার মানে এটা যা চিত্তের একটি কমন নদী আমরা বলতে পারি। চিত্ত কিন্তু এই যে একই চিত্ত জাস্ট ওর কাজ করার ভিন্নতা অনুযায়ী এক এক জায়গায় এক এক নামগুলো হয়েছে এবং ওর ক্ষমতার উপর এই চিত্তগুলো নির্ধারণ হয়েছে। আর যেহেতু এই তদালম্বন চিত্তটির চিত্ত করে যে কুশলের ক্ষেত্রে এই যে আমাদের যে অষ্টম মহাকুশল, আবার এইদিকে সন্তীরণ চিত্তগুলো, আর অকুশলের ক্ষেত্রে এই যে সন্তীরণ চিত্ত যেটা রয়েছে এগুলো, অর্থাৎ তিনটা রয়েছে কুশল অকুশলে মিলে, এগুলো কিন্তু এই কাজগুলো করে। যে এটার উপলব্ধি যদি পরবর্তী সময় তদালম্বন শুধু যে যবনের পরবর্তী হবে ওইটা না, এটা পরবর্তী সময়ও আমাদেরকে ফল প্রদান করতে পারে। ওইটা যে এই যে যেহেতু এটা বিপাক চিত্ত, এই যে আমাদের পঞ্চবিজ্ঞান হতে পারে বিপাক। বান্তে এতটুকুই বললাম, আপনি আরো একটু বিশদভাবে আলোচনা করেন, এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ। উপাসক জ্ঞানশ্রী সিংহ যেটা বুঝছেন এটা বলেন, আর কেউ নতুন করে কেউ বলতে চাইলেও বলতে পারবেন। ভান্তে তদালম্বন তো আমরা জানি, যেটা যৌবন চিত্ত যেটা আমরা মানে যেটা সম্পাদন করি সেটার উপলব্ধিটা এই তদালম্বনে এসে আমরা ইয়ে করি আর কি। আবার একবার মানে ওই চিত্তটা আবার মানে আমরা মনে করি যে ওই যেমন আমের যেটা আমরা উদাহরণটা পেয়েছি, আমটা খেলাম সেটা মিষ্টি না টক সেটা উপলব্ধি করলাম, সেটা তদালম্বনে এসে ওইটাই আর কি উপলব্ধি, যেটা যবনের উপলব্ধিটা আমরা তদালম্বনে এসে করি, সেটাই আর কি তদালম্বনের কাজ। ঠিক আছে, এনি বান্তে হ্যাঁ তদালম্বন হচ্ছে যে অর্থাৎ এই যবনের স্থানে আমরা যে ইয়েটা করি ওটা হচ্ছে যে কাজটা সম্পাদন করি, পুনরায় সেটা স্মৃতি করাটাই হচ্ছে যে তদালম্বনের কাজ। আমি এই কাজটা করেছি, পুনরায় এটা চিন্তা করা এবং পুনরায় স্মৃতি করা, এটাই হচ্ছে যে তদালম্বনের কাজ। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের সমাধি বলার কথা ছিল, সমাধি একটু বলেন। নিবান্তটা ওই তদালম্বন বলতে বুঝি যে পুনরায় সেটা বান্তে রস অনুভব করা বা সেটা আবার স্পষ্ট ভাবে হয়ে যাবে, সেটা একদম সঠিকভাবে ধারণা হয়ে যাবে এটা সম্বন্ধে, এটা কি ভালো নাকি খারাপ, এবং তদালম্বন বলতে পারতে আমরা তো সেটা বুঝি।
ঠিক আছে, আপনি ঠিকঠাক বুঝছেন। অর্থাৎ আমি আম যে খেয়েছি, আমের রস এখন আমার আর জিহ্বায় লেগে নাই, এখন রসের এখানে কোনো ব্যাপার নাই আর, বা চোখে যেটা দেখলাম, দেখে ভালো লাগলো বা খারাপ লাগলো, এখন আর দেখা নাই, দেখার কার্যক্রম শেষ, এটা হয়ে গেছে। কিন্তু ওই যে ভালো লেগেছে, আমি আম খাওয়ার পরে আমের যে ভালো লাগাটা, ওটা আমার জবনের মধ্যে গিয়ে এটা সেভ হয়ে গেছে। সেভকৃত বিষয় থেকে আবার পুনরায় সেম রস আস্বাদন এখন জিহ্বায় নাই, কিন্তু আমার মনে হবে যে সেম। বাহ, খুব মজা এটা, সেম একদম সঙ্গে সঙ্গে এটা ফল ভোগ করা, সঙ্গে সঙ্গে বিপাক আর কি, এটা একদম চিত্তের সঙ্গে অ্যাটাচ করা, একদম বিপাকটা একটু পরেও না, একদম সঙ্গে সঙ্গে। যদিও বা প্রত্যেকটা চিত্তই এরকম আমরা সম্পাদন করার পরের মুহূর্ত থেকে আমরা কিন্তু এগুলো বিপাক ভোগ করতে থাকি। এগুলো বুঝতে আপনাদেরও কষ্ট হবে না। কারোর সঙ্গে ঝগড়া করেছেন, অনেক সময় এমন এমন ঝগড়া আছে, এমন এমন কথা আপনি রাগের মাথায় বলে ফেলেছেন, ওটার জন্য আপনি নিজেই 3 দিন 4 দিন যাবত পস্তাইতে থাকেন, ইস এরকম বলা ঠিক হয়নি, রাগের মাথায় কি বলে ফেলছি, হ্যাঁ এই মানুষকে আমার এটা বলা ঠিক হয় নাই, এরকম এরকম উপকার করছে, এটা বলে ফেললাম রাগের মাথায়, ঠিক হয়েছে। এগুলো নিয়ে অনুতাপ, অনুশোচনা এবং নিজের কলজা জ্বলা বা হৃৎপিণ্ডের মধ্যে কিরকম একটা ব্যতিক্রম, অস্বস্তির একটা ব্যাপার, এগুলো কিন্তু বিপাক সবগুলো। হ্যাঁ, মানে অর্থাৎ করার পর থেকেই কিন্তু এটা কন্টিনিউ বিপাক কিন্তু হতেই থাকে, ভালো কিংবা মন্দ। যদিও বা যেগুলো এটা তো নর্মালি এখন তো চলতে থাকেও থাকে, আবার সেখানে চলেও এটার যে শেষ হয়ে যায় এমন ব্যাপার না, এর বেশি মজার বিষয় এগুলো, বুঝছেন। এগুলো জানলে একটা কুশলের বিপাকও যে কত বিশাল এবং মহামহিয়ান হতে পারে, একটা অকুশলের বিপাকও যে কত ভয়ঙ্কর হতে পারে, এই জায়গাগুলো বুঝলে তখন আপনারা ঠিকঠাক বুঝবেন। এবং কর্ম করতে প্রত্যেকেই ভালো কিংবা মন্দ কর্ম করার সময় আপনাদের এক প্রখর দৃষ্টি উৎপন্ন হবে। সেজন্যই ভগবান বুদ্ধ বলেছেন, আমরা কয়েকদিন আগে কি বই পড়ছিলাম যে ফ্রান্সের ক্লাসের মধ্যে, অর্থাৎ এই আবিধার্মিক বিষয়গুলো আবিধার্মিকভাবে বুদ্ধ ধর্মকে যদি না জানা হয়, মানে এই 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 ক্লাসিকভাবে যদি ধর্ম যদি পড়া না হয়, না জানে, উনি ধর্ম দেশনা করার উপযুক্তও না। বুদ্ধ এইভাবে সরাসরি বলতেছেন, পণ্ডিতগণ এভাবেই বলতেছেন, বুঝছেন। এই জায়গাগুলো খুব সূক্ষ্মভাবে আপনারা যদি বোঝার চেষ্টা করেন, তখন আপনারা বুঝবেন যে একটা চিত্ত কি রকম হতে পারে। আপনারা গল্প শুনেছেন, ছাগল একবার কাটছে যে উনি ওনার বাবার ইয়ার সময়, শ্রাদ্ধ করার সময় একটা ব্রাহ্মণে, কিন্তু 500 বার উনি গলা কাটা যন্ত্রণা পেয়েছেন। কেন 500 বার হলো, কি জন্য হয়, কি কারণে হয়, এই উত্তরগুলোও এই যবনের জায়গাগুলো বা এই তদালম্বনের ব্যাপারগুলো যদি ঠিকঠাক মতো বুঝেন, তাহলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেটা বলতে চাচ্ছিলাম, তদালম্বন হচ্ছে যে উপস্থিত সঙ্গে সঙ্গেই যেটা ফল পাওয়া যায়, এটাই। এই সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় তখনই যখন আমার পুরো যৌবন পর্যন্ত 7 বার যৌবন কার্য সম্পাদিত হবে, সেটারই তদালম্বন হয়। এটা ছাড়া অন্য কোনোটার তদালম্বন হয়েছিল কি? 6 বার জপিত হয়ে তদালম্বন হয়েছে এরকম চিত্ত আছে কি? বান্তে যেটা তদালম্বন বলেছেন, যে মানে অর্থাৎ যবন করার পরে তদালম্বন, এই মুহূর্তে কিন্তু আমাকে বিপাক দেওয়া শুরু। তা আমরা যবনের মধ্যে 7 চিত্তক্ষণ পর্যন্ত দেখেছি। 7 চিত্তক্ষণের মধ্যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই চিত্তক্ষণ কিন্তু অনেক শক্তিশালী হয়। এগুলা কিন্তু আমাকে কিন্তু কর্মভব উৎপত্তি মানে কর্মভবের জন্যই কিন্তু এগুলা আমাকে সাহায্য করবে কর্মভবের জন্য। তো আমরা প্রথম চিত্তক্ষণ যবনস্থানে যে প্রথম চিত্তক্ষণ যেটা দেখেছি, ওইটা হচ্ছে যে আমাকে মানে এই ইহজন্মে কিন্তু আমাকে সেটা ফল দিবে। যবনের প্রথম চিত্তক্ষণ যদি ইহজন্মে ফল না দেয়, পরবর্তী জন্মে কিন্তু এটা এমনি সুপ্তভাবে থেকে যাবে আমার চিত্তের মধ্যে। পরবর্তী জন্মে সেটা কিন্তু সুযোগ পেলে ফল দিবে, সুযোগ না পেলে কিন্তু ফল দিবে না। ওর প্রথম চিত্তক্ষণটা, তার মানে কি তদালম্বনটা কি আমরা কি প্রথম যবন থেকে কিন্তু প্রথম চিত্তক্ষণ থেকে কিন্তু শুরু করব, বা প্রথম চিত্তক্ষণ হিসেবে জানবো এটা ওটা দেখতে হবে। অর্থাৎ
প্রথমবার জপিত হয়ে বা দ্বিতীয়বার জপিত হয়ে যখন কার্যক্রম শেষ হয়েছে এরপরে তদালম্বন উৎপন্ন হচ্ছে কি? বিশুদ্ধাচার, প্রথম যবন দ্বিতীয় যবন শেষ করে সরাসরি চিত্ত কি ভবাঙ্গে চলে যাচ্ছে নাকি তদালম্বনে যাচ্ছে? তদালম্বন পার হয়ে তারপর ভবাঙ্গে যাচ্ছে? হ্যাঁ বান্তে, আমি আবার এটি 7 বার পর্যন্ত যদি হয় তারপরেই তদালম্বন হবে, এর আগে হয় না। এনি প্রশ্ন ক্লিয়ার? অর্থাৎ 1 থেকে 7 বার পর্যন্ত জপিত হতে হবে। তদালম্বন উৎপন্ন হওয়ার জন্য 7 বার অবশ্যই জপিত হতে হবে। 7 বার জপিত হইলেই তদালম্বন উৎপন্ন হইতে পারে, না হলে তদালম্বন উৎপন্ন হয় না। 1 তাহলে আমরা তদালম্বন আজকে চিনলাম। সঙ্গে সঙ্গে উপস্থিত বিপাক, চিত্ত নষ্ট, ওই চিত্তের কার্যক্রম পুরো শেষ না হতে একদম চিত্তের শেষ অবস্থানে এই বিপাকটা আমরা দেখতেছি। হ্যাঁ, তদালম্বন পর্যন্ত আজকে থাক। বুঝতে যারা পারেন নাই তাদের জন্য কোনো ভয় নেই, আমরা এই চ্যাপ্টারে এখনো যাই নাই, এগুলো আমরা আরো পড়বো। এখানে এই চিত্তের কথা বলতে গিয়ে চক্ষু বিজ্ঞান কোন কোন জায়গায় চক্ষুদ্বারেক চিত্ত নিয়ে আলোচনা করা হয়েছে, মানে চক্ষু দরজায় কোন কোন চিত্ত দ্বারা এই চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, চক্ষু বিজ্ঞান কার্যক্রম চলে, চক্ষুদ্বারেক চিত্ত, এটা আলোচনা করছি আর কি। হ্যাঁ, এই জন্যই আলোচনা করছি এত লম্বা করে, কারণ ওই জায়গাতে গিয়ে যাতে আপনাদের আরেকটু বিষয়টা সহজ এবং সোজা লাগে সেজন্য। আর আমরা যারা পুরনো আছি আমাদের বিষয়টা আরেকটু পরিষ্কার হলো, ওখানে গিয়ে আরো একদম সব জটাগুলো পরিষ্কার হবে সেজন্য। বিশুদ্ধাচার, হ্যাঁ বান্তে, হ্যাঁ ক্লাসের সমাপ্তি করো। আচ্ছা, এতক্ষণ অবধি আমরা অভিধর্ম চর্চা করে ধর্ম আলোচনা করে যে অপ্রমেয় পুণ্য আমরা সম্পাদন করেছি, এই পুণ্য রাশি আমরা আমাদের গুরুবান্তা আচার্য উপাধ্যায়, মাতা পিতা সহ আমাদের যত জ্ঞাতিগণ রয়েছেন তারা সহ জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে এই পুণ্য দান করছি। সকলে এই পুণ্য লাভ করে সুখী হোক, দুঃখ মুক্ত হোক, পরম শান্তিবন নির্বাণ সাক্ষাৎ লাভ করুক, এবং আমাদেরও যে পুণ্য অর্জিত হয়েছে এই পুণ্যের কাছে আমরা সবাই প্রার্থনা করছি যে নির্বাণ অবধি আমরা যেন অসৎ অজ্ঞানী সাক্ষাৎ লাভ না হোক, আমাদের মিলন না হোক, এবং নির্বাণ অবধি আমাদের সাথে সম্মুখ দৃষ্টি সম্পন্ন অর্হতাদি ব্যক্তিদের সাথে আমাদের সাক্ষাৎ হোক, মিলন হোক, সংসর্গ লাভ হোক, এবং যারা যারা যে আমাদেরকে চারিপত্র দিয়ে এই ব্রহ্মচর্যা পালনের জন্য যে চারিপত্র দিয়ে সাহায্য করছে তাদেরকেও পুনরাশি দান করছি, এবং আপনারা যারা ক্লাসে উপস্থিত রয়েছেন অভিধর্ম চর্চা করছেন আপনাদেরকেও আমাদের সবার পক্ষ থেকে পুনরাশি দান করছি। আপনারাও এই পুণ্য লাভ করে সুখী হন, দুঃখ মুক্ত হন, পরম শান্তি বা নির্বাণ সাক্ষাৎ লাভ করুন, এবং পরিশেষে জগতের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করে বান্দাকে বন্দনা জানিয়ে ক্লাসের পরিসমাপ্তি করছি। সাধু ওকাশা বন্দামি ভান্তে ধারতেন কতং সব্বং অপরাধং কামাতো মে ভান্তে দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে ধারতেন
कथं शब्दं अपराधं क्षमातु मे भन्ते तातियम्पि प्रकाश वन्दामि भन्ते तातेन कथं शब्दं अपराधं क्षमातु मे भन्ते साधु अभिवादनशीलच्च नित्यं वर्धपचयेनु चत्तरो धम्मा वर्धन्ति आयुर्वन्न सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अतो निब्बानसम्पत्ति इमेनाते समिज्जतो ते साधु साधु साधु